লেখিকা অনিন্দিতার জীবন যুদ্ধ। মাধ্যমিকে অঙ্কে যেন কত পেয়েছিলি বাপি? মেয়ের ঠোঁটে ব্যঙ্গের হাসি শতদ্রুর নজর এড়ায় না। অবশ্য পড়তে তো গ্রামের স্কুলে, অর্ধেক ছাত্র পাশই করতো না। পাশ করেছিলে এই অনেক, কত আর পাবে? ভালো নম্বর পেলে কি আর? মুখটা ম্লান হয়ে যায় শতদ্রুর। বলতে ইচ্ছে হয় ভালো রেজাল্ট শুধু নয়, একজন মানুষের সফলতার নেপথ্যে আরো অনেক কারণ থাকে। জীবন যুদ্ধে না ঝাঁপালে জানা যায় না পরিস্থিতি মানুষকে কিভাবে চালিত করে। উচ্চ মাধ্যমিকটুকু কোনো রকমে দিয়েছিল সে, তারপরেই নেমে পড়তে হয় জীবন যুদ্ধে। বেশি পড়াশোনা করতে পারেনি দায়িত্বের চাপে, তা বলে মেয়ের কাছ থেকে কোনোদিন এমন কথা শুনতে হবে ভাবেনি সে। হালকা হেসে নিজেকে সামলালো সে। বুকে রক্তক্ষরণ সন্তানকে দেখাতে চায় না। কত আর হবে? তোর থেকে অনেক কম, সেজন্যই তো চাই তুই সবার সেরা হয়ে ওঠ। সে তো আমায় হতেই হবে। আমার পক্ষে তোমাদের মতো অতি সাধারণ জীবন যাপন করা সম্ভব নয়। কি বা আছে? কত করে বললাম, আজ অব্দি একটা স্টাডি টেবিলও কিনে দিতে পারলে না। একটা ডোনাট কিংবা আইসক্রিম খেতে চাইলেও বলবে মাস পড়ুক কিনে দেব। ইচ্ছে কি মাস পড়ার জন্য বসে থাকবে? একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি বাপি, আমি কিন্তু নিয়ার ফিউচারে সায়েন্স নিয়ে পড়বো। তোমাদের পয়সা নেই, আর্টস কিংবা কমার্সে খরচা কম, এসব অজুহাত দিতে এসো না যেন। মাধ্যমিকে 98% পেতে আমায় অনেকগুলো রাত জাগতে হয়েছে। দিনের পর দিন শুধু পড়েছি, শুধু একটাই প্রত্যাশায় ভবিষ্যতে অভাব যেন আমাকে ছুঁতে না পারে। তাই যেন হয় মা, তোর যেন সব স্বপ্ন পূরণ হয়। অদেখা ঈশ্বরের কাছে এই কামনাই করি। বিড়বিড় করে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে শতদ্রু, তোর যেটা ভালো লাগে সেটা নিয়েই পড়িস। কষ্ট করে হলেও আমি ঠিক চালিয়ে দেব, তোকে কোনো রকম চিন্তা করতে হবে না। মেয়েকে শাসন করবে বলে এগিয়ে আসে সোমালি। হাতের ইশারায় স্ত্রীকে চুপ থাকতে বলে সে। আজকের দিনটা শতরূপার যতই হোক পুরো স্কুলের মধ্যে সবচাইতে ভালো রেজাল্ট করেছে। প্রথম হয়েছে। প্রথম হওয়ার আনন্দ যে অন্যরকম। সেরা সেরা হয়েছে তার মেয়ে, এ কি কম বড় কথা? গর্বে ছাতি চওড়া হয়েছে তার। বাবাকে যদি দুটো কথা বলে আনন্দ পায় মেয়ে, পাক না, ক্ষতি কি তাতে? দুটো মাস্টার লাগবে কিন্তু, অঙ্ক আর ফিজিক্স। বাকিগুলো আমি নিজেই সামলে নেব। তোমার তো আবার মাস্টারের কথা বললেই গায়ে জ্বর আসে। আমি কালকেই কথা বলে আসবো, টাকাটা সময় মতো দিয়ে দিও কিন্তু। তখন যদি ভালো করে পড়াশোনাটা করতে বাপি। মুখে চুকচুক শব্দ করে শতরূপা। তাহলে হয়তো কয়েকটা টাকার জন্য এভাবে কারখানায় খেটে মরতে হতো না। অফিসে বসে শান্তিতে কাজ করতে পারতে। আর আমরাও ভাড়া বাড়ি ছেড়ে নিজেদের বাড়িতে দেবলীনাদের মতো সুখ স্বাচ্ছন্দ্যে ভরা জীবন যাপন করতে পারতাম। ইচ্ছে হলে জামা কিনতাম, মাংস খেতাম। সোমালি আবারও কিছু বলতে যায়, কিন্তু শতদ্রুর ইশারায় বাধ্য হয়ে চুপ করে যায়। কথা মুখ ঘোরাতে বলে, তোর পছন্দের নুডলস স্যুপ আর অমলেট করেছি রে, চল খাবি চল। আজও বাড়ির খাবার? লালুর দোকান থেকে তো একটু চাইনিজ আনাতে পারতে। ওর তো কম টাকায় চাইনিজ চিলি চিকেন কম্বো পাওয়া যায়। যাই হোক, বলে কোনো লাভ নেই। দেবলীনা 60% পেয়েছে, তাতে ওর বাবা বিরিয়ানি, চিকেন কষা, মিষ্টি কিনে এনেছে। পাশ করেছে বলে জমিয়ে সেলিব্রেশন হচ্ছে। ফ্ল্যাটের সবাইকে মিষ্টি দিয়েছে, খাবার দিয়েছে। মুখটা বেঁকিয়ে চলে যায় সে। কাল সকালে স্কুলে যেতে হবে রেজাল্ট আনতে। রিক্সা ভাড়াটাও দিও অন্তত। বন্ধুদের সামনে হেঁটে আসতে লজ্জা করে। শতদ্রু ঘাড় হেলায়। তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে মায়ের সঙ্গে চলে যায় সে। বিছানায় শুয়ে ভাবে শতরূপা, উচ্চ মাধ্যমিক পাশ করে যেভাবে হোক ইঞ্জিনিয়ারিং পড়বে, তারপর ভালো কোম্পানি থেকে ক্যাম্পাসিং এ চাকরি বাগিয়ে এই ভাড়া বাড়ি ছেড়ে উঠে যাবে কোম্পানির দেওয়া ঝকঝকে ফ্ল্যাটে। এটা একটা জীবন হলো? এভাবে মানুষ বাঁচতে পারে না? একটা পছন্দের খাবার আছে না, পছন্দের পোশাক। মাঝে মধ্যে তো এমন হয় বাবা বাড়ি ভাড়াটুকু দিতে পারে না। তখন বাড়িওয়ালা কাকু বেল বাজিয়ে চেয়ারে বসে উচ্ছেদের ভয় দেখায়। সে তাকিয়ে দেখেছে, সে সময় মায়ের মুখটা কেমন করুণ হয়ে যায়। ম্লান স্বরে বলে, দু একদিনের মধ্যেই দিয়ে দেব। চিন্তা করবেন না দাদা, কেন যে বাবাকে মা বিয়ে করতে গেল ভেবে পায় না সে। 16 বছর বয়স তার। এর মধ্যে একদিন মোটে হলে গিয়ে সিনেমা দেখেছে, আর একদিন সায়েন্স সিটি ঘুরতে গেছে। দুটোই স্কুল থেকে নিয়ে গিয়েছিল বলে, নইলে বাবার ক্ষমতা হতো কখনো? দেবলীনার মুখে নিকো পার্ক, নলবন, ইকো পার্ক, ওয়াক্স মিউজিয়ামের গল্প শুনেছে। দারুণ নাকি জায়গাগুলো। ওদের নিজেদের গাড়ি আছে, তাই প্রতি উইকেন্ডে গাড়িতে চেপে হাসি মুখে ঘুরতে যায়। দেবলীনা বলেছে শপিং মলে নাকি সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়।
চাকরি পেলে সে প্রতি মাসে মলে গিয়ে প্রচুর শপিং করবে, সিনেমা দেখবে, রেস্টুরেন্টে খাবে, যা ইচ্ছে তাই। চায়না গ্রিন বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে নাকি চিকেন ডাম্পলিং পাওয়া যায়, খুব টেস্টি। ওখানে মিক্সড প্রন চাউ খেলে অন্য কিছু খেতে ইচ্ছেই হবে না। ফি সোমবার স্কুলে এসে গল্প করে দেবলীনা, কিন্তু এত ভালো বন্ধু হলেও কোনোদিন তার জন্য হাতে করে কিছু নিয়ে আসে না। ইচ্ছে পূরণের স্বপ্ন দেখতে দেখতে ঘুমের দেশে তলিয়ে যায় শতরূপা। রাত্রিবেলা খাতা পেন নিয়ে বসে অঙ্ক কষছিল শতদ্রু। এই সময়টুকু তার নিজস্ব, পড়তে বরাবরই ভালো লাগতো। হাজার প্রতিকূলতার মধ্যেও সেই অভ্যেস ছাড়তে পারেনি সে। পাশে শুয়ে সোমালি বলে ওঠে, তুমি যে মাধ্যমিকে স্ট্যান্ড করেছিলে, জেলার মধ্যে প্রথম হয়েছিলে, সে কথা মেয়েকে বলতে চাও না কেন? কত হতাশা, কত যন্ত্রণাকে সঙ্গী করে জীবনের পথে চলতে হয়েছে। হাজারো ইচ্ছে থাকা সত্ত্বেও সংসারের হা মুখের সামনে পড়াশোনা থমকে গেছে। আজও তাই প্রতি রাতে বই খুলে বসো ভালো লাগা থেকে। বলতে পারো না একবার, হয়তো তোমাকে বুঝতো তোমার অনুভূতিগুলো। থাক না সোমালি, কি লাভ ওসব কথা বলে? যা হারিয়ে গেছে তাকে ফিরিয়ে এনে কি লাভ বলো? বুকের মাঝে আরো খানি কষ্ট পাওয়া ছাড়া তুমি কিন্তু মেয়েকে কিছুটি বলবে না, কথা দাও আমায়। ঘাড় নাড়ে সোমালি, অস্ফুটে কি যেন বলে। শুনতে পায় না নাকি শুনতে চায় না সে? ততক্ষণে সে ফিরে গেছে অতীতের দিনগুলোই। একে একে তারা ভেসে আসে স্মৃতিপটে। শুনতে পায় হেডমাস্টার দেবশঙ্কর বাবুর জলদ গম্ভীর কণ্ঠস্বর। এবছর জেলা থেকে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে আমাদের স্কুলের ছাত্র শতদ্রু অধিকারী। তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অরুন্ধতী নাগ। কষ্ট হলেও দিনের পর দিন খেটে মেয়ের জন্য টাকার জোগাড় করে ফেলে শতদ্রু। সবাই ঘুমিয়ে পড়লে রাতের বেলা খানিক পড়াশোনা করতে ভুল হয় না তার। ওই যে দেবশঙ্কর স্যার বলেছিলেন, কখনো পড়ার অভ্যেস ছাড়বে না। শিক্ষা আর চর্চা সবসময় পাশাপাশি পথ চলে। মাধ্যমিকে অমন চোখ ধাঁধানো রেজাল্টের পর নিজেরও বড় ইচ্ছে হয়েছিল সায়েন্স পড়তে, কিন্তু ঘরে টাকার অভাব। সায়েন্স মানে প্র্যাকটিক্যাল, সায়েন্স মানে খরচা। মনে পড়ে আর্টস নেবে বলে ফর্ম পূরণ করে জমা দেওয়ার পর প্রধান শিক্ষক দেবশঙ্কর হাতি আলাদা করে ডেকে পাঠিয়েছিলেন। নরম গলায় বলেছিলেন, তুমি কেন আর্টস নিয়ে পড়বে? এই স্কুলের সেরা ছাত্র তুমি। আমি বলছি সায়েন্স নাও, তোমার জন্য ওটাই সঠিক পথ। প্রাইভেট টিউটর রাখার ক্ষমতা নেই স্যার। বইগুলো ফাদামের থেকে নিয়ে উল্টে পাল্টে দেখেছি, ইন্টারেস্টিং, কিন্তু একা কোনোভাবে ম্যানেজ করতে পারবো না। মাথা নিচু করে বলেছিল সেদিন। আমি তো আছি নাকি? সস্নেহে পিঠে হাত রেখেছিলেন গোবিন্দপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আলাদা শিক্ষক লাগবে না, আমি নিজে পড়া দেখিয়ে দেব। রোজ সকালে স্কুলে আসার আগে ঘন্টা দুই আমার কাছে পড়বি, মনে থাকে যেন। যা সায়েন্সের ফর্ম পূরণ করে জমা দে। দিয়েছিল। এত লড়াই, এত প্রতিকূলতার মাঝেও সেই সমস্ত দিনগুলোর কথা মনে পড়লে চোখে জল চলে আসে শতদ্রুর। অপূর্ব পড়াতেন দেবশঙ্কর। বুঝিয়ে দেওয়ার পর মনে হতো সবকিছু কত সহজ। মুগ্ধ হয়ে শুনতো শতদ্রু। সঙ্গে প্রতিদিন সকালে খাবার হিসেবে জুটত রুটি, তরকারি, ডিম, কলা। সে আপত্তি করেছিল প্রথম দিন। একে তো গুরু প্রণামে কিছু দেওয়ার ক্ষমতা নেই, তার উপর কিনা জলদ গম্ভীর স্বরের দাবরানি খেয়ে আর কিছু বলার সাহস হয়নি। না খেলে পড়াশোনা মাথায় ঢোকে কখনো? রোজ একখানা গোটা ডিম সেদ্ধ খাবি আমার সামনে বসে, তবে না প্রোটিনের চাহিদা পূরণ হবে? জয়েন্টের রেজাল্ট যেদিন বেরোলো সেদিন শতদ্রুকে জড়িয়ে ধরে উত্তেজনায় কেঁদে ফেলেছিলেন দেবশঙ্কর। শিশুর মতো গলায় বলেছিলেন, আজ শুধু তুই না, আমিও শিক্ষকের পরীক্ষায় পাশ করলুম। হতবাক হয়ে গেছিল সে। অত বড় মানুষটাকে কাঁদতে দেখে কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারেনি। শতদ্রুও কেঁদে ফেলেছিল। হাজার চেষ্টা করেও গলা দিয়ে স্বর বেরোয়নি তার। বলতে পারেনি জেলা স্তরে দ্বিতীয় হলেও উচ্চশিক্ষা নেওয়া আর তার হবে না। শহরের কোনো এক কারখানায় তার জন্য কাজের ব্যবস্থা করেছে বাবা। সংসার গাড়ি টেনে নিয়ে যাওয়া বাবার পক্ষে একার সম্ভব হচ্ছে না। স্যারকে না জানিয়ে রাতের অন্ধকারে শহর ছেড়েছিল শতদ্রু। তারপর একদিন দুদিন করতে করতে কতদিন কেটে গেল। বিয়ে হলো সোমালির সঙ্গে, শতরূপা হলো, এখন সে মেয়েও মাধ্যমিক দিল। মাঝে মধ্যে মনে হয় এই ইট কাঠ পাথরের শহরে জীবন ধারণের চিন্তা তাকে পুরো গ্রাস করে নিয়েছে। তবু গভীর অন্ধকারে ঘ্রাণে আসে মাটির সোদা গন্ধ। চোখে ভেসে ওঠে এক টুকরো নির্মল শৈশবের গপ্প। গ্রাম আজও বেঁচে আছে শতদ্রুর হৃদয়ে। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আশানুরূপ হলো না শতরূপার। যদিও সারাদিন রাত পড়াশোনা করে পজিশন ধরে রেখেছে সে, তবুও যেমনটা চেয়েছিল তেমন মনের মতো রেজাল্ট হলো কই। মিডিওকার হয়েও দেবলীনা সায়েন্স নিয়েছিল, কিন্তু সাবজেক্টগুলোকে কিছুতেই বাগ বানাতে পারছে না। দুই বন্ধুতে আলোচনা হচ্ছিল। আজ দেবলীনা রেজাল্ট নিয়েই চলে এসেছে বন্ধুর বাড়ি। জানে বাড়িতে গেলে হয়তো
এতগুলো টাকা দিয়ে রেবতী ম্যাডাম আর অজিত স্যারের কাছে পড়ছি, কিন্তু সাবজেক্টগুলো কেন যে কিছুতেই বাগ মানছে না বলতে পারিস? বলে ওঠে দেবলীনা। আমি তো ফিজিক্সে 5 নম্বরটাও, বাবা যে অফিস থেকে ফিরলে কি বলবে কি করবে ভেবেই ভয় লাগছে। ঠিকই বলেছিস রে, ঘাড় নেড়ে সায় দেয় শতরূপা। রেবতী ম্যাডাম অপটিক্স আর অপটিক্যাল ইনস্ট্রুমেন্টসটা বোঝালেন সেদিন, কিন্তু ক্লিয়ার ভিশন পেলাম না। প্রশ্নগুলোর উত্তরও দিলেন না ঠিক মতো। অজিত স্যার তো আরো এক কাঠি উপরে, ম্যাট্রিক্স চ্যাপ্টারের কয়েকটা জটিল প্রবলেম বুঝিয়ে দিতে বলেছিলাম। বিরক্ত মুখে কি বললেন জানিস? দেবলীনা বন্ধুর মুখের দিকে চোখ তুলে তাকালো, মুখে কিছু বলল না। অজিত স্যারের খুব টাকার লোভ, নির্ঘাত এক্সট্রা টাকা চেয়েছে। দিস তো মোটে ওই কটা টাকা, ওতে এত কিছু হয় না বুঝলি। এক্সট্রা শিখতে হলে এক্সট্রা টাকাও দিতে হয়। কাঁদো কাঁদো মুখে শতরূপা বলে ওঠে, ওই কটা টাকায় অনেক কষ্টে জোগাড় করে বাবা, আরো টাকা দেবে কোত্থেকে বল দেখি? আমার চাইতেও ইচ্ছে করে না, দিতে তো পারবেই না, শুধু শুধু খানিক কথা বাড়ানো, কেন যে গরিব হয়ে জন্মালাম। ঘাড় নাড়ে দেবলীনা, মনে মনে ভাবে টাকা দিয়েই বা হবে কি? অজিত স্যার তো অঙ্কটা ঠিক মতো বোঝাতেই তো পারে না। লুকিয়ে যায় স্যারের কথা শুনে তার বাবা বেশি টাকা দিয়েছিল মাস দুয়েক, কিন্তু রেজাল্ট সেই একই। এত টাকা খরচ করে এত চেষ্টা করে সব সাবজেক্টে 5 নম্বরটুকু তুলতে পারলো কি? দুপুরবেলা এসেছে বলে নিজের ভাগের থেকে মেয়ের বন্ধুকে ভাত বেড়ে দিয়েছিলেন সোমালি, ছেটেপুটে খেয়ে চলে গেল দেবলীনা। মনে মনে ভাবলো সে, ভাগ্যে শতরূপার মা খানিক খেতে দিল, পেটটা ভরলো, নইলে রেজাল্টের যা অবস্থা, বাড়িতে এক মুঠো ভাতও জুটতো কিনা সন্দেহ। উপসী থেকেও কাটাতে হতো দিনটা। বিকেলবেলা মেয়ে শান্তভাবে পড়তে বসেছে দেখে নরম স্বরে বলল সোমালি, একটা কথা বলবো, শুনবি? তোর পড়াশোনায় খুব অসুবিধা হচ্ছে না রে? রেজাল্ট নিয়ে এমনিতেই ঘেটেছিল সে, এভাবে চলতে থাকলে ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবে কিভাবে? এতদিনের স্বপ্নে দেখা সুন্দর ভবিষ্যতেরই বা কি হবে? বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, অসুবিধা হলেই বা করবো কি? বাবার থেকে একটু দেখে নিতে তো পারিস। প্রতিজ্ঞার কথা ভুলে বলে ওঠে সোমালি, বাবা, বাবা এসব ক্যালকুলাস, ভেক্টর, 3 ডিমেনশনাল জিওমেট্রির কি বুঝবে? তোর বাবা মাধ্যমিকে জেলার মধ্যে প্রথম, উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে জেলার মধ্যে দ্বিতীয় হয়েছিল। কি কি বললে? প্রশ্নটা ছিটকে বেরিয়ে আসে শতরূপার মুখ থেকে। তুমি কি বলছো, তুমি নিজে জানো? নিঃশব্দে রেজাল্ট, প্রাইজ, সার্টিফিকেট গুলো নিয়ে আসে সোমালি। সেদিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায় শতরূপা। এত মেধাবী মানুষটাকে এতদিন ধরে এত কথা শুনিয়েছে সে। এতদিন বাদে চোখ ভরে জল আসে তার। আর সন্ধ্যে থেকে আমি বাবার কাছে পড়া শুরু করব, পরের সেমিস্টারে যে আমায় সেরা হতেই হবে। তুমি এতদিন আমায় বলনি কেন? না জেনে মানুষটাকে ওইভাবে। তোর বাবার বারণ ছিল বলে কি বা লাভ হলো আমার? নিজের অপারগতা কাটিয়ে বেরোতে পারলাম কই? বাবা কি আমায় পড়াতে রাজি হবে মা? আমি যে বাবাকে কতদিন কত উল্টোপাল্টা কথা, কেন এমন করলাম মা, কেন এমন করলাম? মেয়ে যখন নিজে থেকে তার কাছে পড়তে চাইলো, অবাক হয়ে সোমালির দিকে তাকিয়ে রইল শতদ্রু। আমি সব জানি, মা আমাকে সব বলেছে। তুমিই আমায় পড়াও বাপি, আমি ঠিক জানি তোমার সাহায্য পেলে স্বপ্ন পূরণের পথে আরো এক ধাপ সহজেই এগিয়ে যেতে পারবো। চোখে জল চলে আসে শতদ্রুর। এতদিন মেয়ের এত সুকঠিন অপমানের পরও যে চোখ জোড়া কঠোর অনুশাসন মেনে কঠিন ছিল, আজ একটা নরম কথায় চোখ ভরে আসে তার। রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নিয়ে মেয়ের বইগুলো নিয়ে বসে। নিজের পড়ার সময়টা সে মেয়েকে দিতে শুরু করে। অবাক হয়ে দেখে শতরূপা কঠিন সব প্রবলেম বাবার ছোঁয়ায় কেমন সহজ হয়ে যাচ্ছে। কিন্তু সিলেবাসের কিছু জিনিস যে শতদ্রুরও অজানা, কি হবে সেগুলো? বই নিয়ে বোঝার চেষ্টা করে সে, কিন্তু কম সময়ের মধ্যে অত জটিল জিনিস বোঝা একটু অসুবিধাই হয় তার জন্য। কিন্তু ঈশ্বর নিজে যখন ব্যবস্থা করেন তখন ঠিক স্বপ্ন পূরণ হয়েই যায়। বহু কষ্টে জমানো টাকা সোমালি তুলে দেয় মেয়ের হাতে। একটা কম দামি ট্যাব আসে বাড়িতে। শতরূপার সঙ্গে শতদ্রু লেগে পড়ে জ্ঞান অন্বেষণে। ধীরে ধীরে কনসেপ্টের গভীরে ঢুকে যায় সে। কঠিন বিষয়গুলো আরো ভালো লাগতে শুরু করে। ভালো লাগা থেকে ভালোবাসা জন্মায়, সেই সঙ্গে বাবার সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক হয়ে আসে। তাচ্ছিল্য বদলায় শ্রদ্ধায়। দ্বিতীয় সেমিস্টারের শতরূপার রেজাল্ট দেখে স্কুলের দিদিমণিরাও চমকে ওঠেন। বড় দিদিমণি আলাদা করে নিজের ঘরে ডেকে পাঠান শতরূপাকে। মাথায় হাত রেখে এসে বলেন, যেভাবে পড়ছো ওভাবেই চালিয়ে যাও। ফাইনাল সেমিস্টারে আমাদের স্কুলের সেরা হওয়া কেউ আটকাতে পারবে না। তোমার সাফল্যে গর্বিত হব আমরা। আরো অনেক মনোযোগ দিতে হবে তোমায়, অনেক বেশি পড়তে হবে। কোনো অসুবিধা হলে আমায় জানাবে। ক্ষমতা মধ্যে হলে সব রকম সাহায্য পাবে। তোমার উজ্জ্বল সাফল্যের অপেক্ষায় রইলাম। কে পড়াচ্ছে রে তোকে? প্রিয় বন্ধু দেবলীনা কাছে ঘেঁষে এসে জিজ্ঞেস করে। এবারে অনেক কষ্টে টাইটুয়ে পাশ করেছে সে। বাকিরাও ঘিরে ধরে তাকে। বল বল, আমাদেরও বল, এত ভালো রেজাল্টের রহস্য কি? তুই তো কোনো স্যারের কাছেও পড়িস না, একা একা এভাবে?
বাবা পড়াই রে, আমার পার্সোনাল টিউটর। মসৃণ হেসে বলে শতরূপা। আর কোনো টিচারের প্রয়োজন নেই আমার, এত ভালোভাবে বাবা আমায় সবকিছু বুঝিয়ে দেয়, তোরা জাস্ট ভাবতে পারবি না। অবাক হয়ে দেবলীনা বলে, তুই তো বলিস তোর বাবা কারখানায় কাজ করে, উচ্চ মাধ্যমিক পাশ মাত্র, সে তোকে এত কঠিন কঠিন বিষয় কিভাবে সহজ করে বুঝিয়ে দিতে পারে? বাবা কখনো বলেনি রে, তাই জানতেও পারিনি। সেই সময় জেলার মধ্যে বাবা মাধ্যমিকে প্রথম, উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয়েছিল। এত সুন্দর করে বুঝিয়ে দেয় না, কি বলবো। আমার তো এখন পড়ার সময়টাকে সবচাইতে ইন্টারেস্টিং বোধ হয়। ফিজিক্স, অঙ্কের জটিল প্রবলেমগুলো জলের মতো সোজা লাগে। দিন তিনেক পর খুশি মনে স্কুল থেকে ফিরেছে শতরূপা। খিদে পেটে মেয়ে খাবে বলে গরম গরম পরোটা ভাজছিল সোমালি। হেসে বলল, দাঁড়া তোর বাবাকেও দিয়ে আসি, লোকটা পরোটা খেতে ভারী ভালোবাসে। জানিস তো আজ তোর বাবার ডে অফ। দুপুরবেলা দেবলীনা এসেছিল, সঙ্গে আরো দুটো মেয়ে। দেবলীনার নাম শুনে একটু সতর্ক হলো শতরূপা। আজকাল কথায় কথায় তার বাবার বিষয়ে জানতে চায়, কিভাবে পড়ায়, অঙ্ক কষাতে কতটা সময় নেয়, এক্সাম পেপার রেডি করে তাকে টাইম ধরে কষতে দেয় কিনা, ইত্যাদি নানা কথা খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিতে চায় শতরূপা কিভাবে পড়ছে, কি কি সাবজেক্ট কতখানি তৈরি করছে। অথচ নিজে যে দুটো স্যারের কাছে পড়ে সে খবর কে রাখে? জিজ্ঞেস করলে কিছু বলতেই চায় না। বলেছিল অন্তত যদি নোটস আর সাজেশনগুলো শেয়ার করে, কিন্তু করলে তো নানা বাহানায় খালি এড়িয়ে যায়। এখন সে বুঝতে পারে দেবলীনা তাদের পরিবারের মধ্যে ভাঙন তৈরি করতে চেয়েছে শুধু। সে সময় সফল হলেও আর কিছুতেই তার পাতা ফাঁদে সে পা দেবে না। তেকোনা পরোটা ছিঁড়ে মুখে পুরে বলল, কি বলতে এসেছিল ওরা? বিকেলেই তো আসতে পারতো, আমি যখন থাকি। আরে তোর কাছে নয়, ওরা এসেছিল তোর বাবার কাছে। সোমালির হাসিটা আরো চওড়া হয়। ওরা চায় তোর বাবার কাছে পড়তে, পার সাবজেক্ট 1000 টাকা করে দেবে বলেছে। এতদিনে বোধ হয় তোর বাবার প্রতিভা স্বীকৃতি পাবে। বুকটা কেঁপে ওঠে শতরূপার। দেবলীনার কথা শোনার পর থেকে এই আশঙ্কাই করছিল সে। সামান্য থেমে বলে, বাবা রাজি হয়নি নিশ্চয়ই? কেন রাজি হবে না? মেয়ের কথা শুনে সোমালি বেশ অবাক হয়। সংসারে এত টানাটানি, 3টে মেয়ে পড়লে 6000 টাকা নগদ হাতে আসবে, কেউ ছাড়ে নাকি? তোর বাবা তো শুনে খুশি হয়েছে। তুমি বুঝবে না। বলতে বলতে শতরূপা দেখলো থালা হাতে নিয়ে শতদ্রু ঘরে ঢুকছে। তুমি কেন রাজি হলে বাপি? ওরাও তো আমার মতো সব বিষয়ে যোগ্য হয়ে যাবে, তখন আমি নিজের জায়গা ধরে রাখবো কিভাবে? শিক্ষা যত ছড়িয়ে দেবে 4 গুণ হয়ে তা তোমার কাছে ফেরত আসবে। তোমার মগজ যা, তার ক্ষমতা কেউ নিতে পারবে না। আর ওরাও যদি ভালো রেজাল্ট করে তাহলে তো আরো আনন্দের। ওদের জন্য তোমার গর্বিত হওয়া উচিত। ওরা তো তোমার বন্ধুই হয়। মনে রাখবে, শেখানোর মধ্যে দিয়ে শিক্ষার আলো ছড়িয়ে পড়ে দিকে দিকে। একজন শিক্ষকের প্রথম এবং প্রধান কাজ শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। এত কথার জাল বোনা কোনো কালেই ভালো লাগে না শতরূপার। তার খালি মনে হতে থাকে, বাবার শিক্ষায় বলিয়ান হয়ে ওরা যদি তাকে হারিয়ে দেয়, কেড়ে নেয় তার পজিশন, সেরার মুকুট যদি ওঠে অন্যের মাথায়। গভীর রাত অব্দি চিন্তা ভাবনা করে সে। কিছুতেই বাবার সিদ্ধান্তের সঙ্গে সহমত হতে পারে না। প্রথম দিন পড়ার শেষে উচ্ছ্বসিত হয়ে ওঠে দেবলীনা। হেসে বলে, কি সুন্দর বোঝান রে কাকু, তুই খুব লাকি রে রূপ। এমন একজন শিক্ষক তোর বাড়িতেই আছেন, চাইলেই যে কোনো সমস্যার সমাধান জেনে নিতে পারিস, বুঝে নিতে পারিস। তোমরাও পারবে, অসুবিধা হলে হাতে সময় নিয়ে চলে আসবে, বুঝিয়ে দেব আমি, হেসে বলেন শতদ্রু। খারাপ লাগলেও মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয় শতরূপাকে। ধীরে ধীরে শতদ্রুর ছাত্রী সংখ্যা বাড়তে থাকে, কিন্তু তার মধ্যেও নিয়ম করে মেয়েকে পড়াশোনা বুঝিয়ে দেয় শতদ্রু। বরং নিয়মিত পালিশে তার মেধা আরো ধারালো হয়ে ওঠে। সে বোঝে কেন বাবা বলেছিল জ্ঞানের আলো সবার মধ্যে ছড়িয়ে দিতে হয়, তবেই সেই আলো পথ দেখানোর উপযুক্ত হয়ে ওঠে। লাস্ট সেমিস্টারে দারুণ রেজাল্ট করে শতরূপা। জয়েন্টের ফলাফল দুর্দান্ত। দেবলীনা, নিকিতা, সৌমিরাও পিছিয়ে থাকে না, সবাই যথেষ্ট ভালো ফলাফল করে। রাতারাতি স্কুলের নাম আলোয় উঠে আসে। শতরূপার বাড়িতে মিডিয়া আসে। ক্যামেরা জুম করে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যানের সামনে মেকআপ করা সুন্দরী সাংবাদিক জানতে চান, এত সাধারণ জীবনযাপন করে ভাড়া বাড়িতে থেকেও এই সেরা রেজাল্টের রহস্য কি? ভবিষ্যতে কি নিয়ে পড়তে চায় শতরূপা? হেসে বলে সে, ফিজিক্স নিয়ে উচ্চশিক্ষার ময়দানে অবতীর্ণ হবে। ভবিষ্যতে শিক্ষকতাকেই বেছে নেবে পেশা হিসেবে। বাবার দেখানো পথই অনুসরণ করবে সে, হয়ে উঠবে মানুষ গড়ার কারিগর। আপনার বাবা শিক্ষক? তবে যে শুনেছিলাম কারখানার শ্রমিক, ধেয়ে আসে প্রশ্ন। পেশায় উনি কারখানার শ্রমিক হলেও নেশায় একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর। আমার এই রেজাল্টের নেপথ্যে কিন্তু বাবারই অবদান। মিডিয়ার সামনে বিন্দুমাত্র দ্বিধা না করে বলে যায় কিভাবে সে সময়ের উজ্জ্বল ছাত্র হওয়া সত্ত্বেও অর্থের অভাবে বাবার পড়াশোনা মাঝপথে থেমে যায়, কারখানায় সাধারণ শ্রমিকের কাজ নিতে বাধ্য হয়। শতদ্রুর দিকে সাংবাদিক মেয়েটি মাইক তাক করে কিছু বলার জন্য। হাসে সে, একটু ঘাবড়েও যায় বোধ
বোধ হয়। আমি আর কি বলবো, মেয়ে তো সবই বলল, শুধু এটুকুই বুঝি যতই পরিস্থিতি বদলাক আজও কিন্তু শিক্ষকরাই জাতির মেরুদণ্ড গড়ে তোলে। একজন শিক্ষকই পারে ছাত্রদের পথ দেখাতে, সঠিক পথে পরিচালনা করতে, শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে। দেবশঙ্কর স্যার অতীতে কিভাবে তাকে পথ দেখিয়েছিলেন, কিভাবে দুস্থ মেধাবী ছাত্রটির পাশে দাঁড়িয়েছিলেন দিনের পর দিন, সে কথা বলতে বলতে কেঁদে ফেলে সে। ইন্টারভিউ ভাইরাল হয়, অনেক চ্যানেল, প্রিন্ট মিডিয়া মেয়ের পাশাপাশি বাবার ইন্টারভিউ নিতে আসে। শতদ্রুর গল্প ছড়িয়ে পড়ে ঘরে ঘরে। এতদিন বাদে শিক্ষার আলো যেন তার জীবনকেও আলোকিত করে তোলে। সময় এগোয়, সাক্ষাৎকার প্রচারের পর থেকে প্রচুর ছাত্রছাত্রী আসতে থাকে তার কাছে পড়তে, বুঝে নিতে চায় কঠিন বিষয়ের সহজ সমাধান। কারখানার সামান্য এক শ্রমিক শতদ্রু এখন এলাকার শতদ্রু স্যার। গাড়িবান অর্থবান মা বাবারাও আসছে সামান্য একটা উচ্চ মাধ্যমিক পাশ লোকের কাছে। উদ্দেশ্য নিজেদের ছেলে মেয়েকে সেরার দৌড়ে আরো খানিক এগিয়ে দেওয়া। কম ডিগ্রিধারী হলেও নিয়মিত চর্চায় যে একজন মানুষকে সেরা শিক্ষক বানাতে পারে তার প্রমাণ সে নিজে। মাঝে মধ্যে ভাবে চাপ যেভাবে বাড়ছে কারখানার কাজটা ছেড়েই দেবে নাকি। সোমালি পরোটা ভাজছে, শতরূপা দাঁড়িয়ে আছে পাশে, সামান্য গলা খাকড়ে। শতদ্রু বলে ওঠে, ভাবছি কারখানার চাকরিটা ছেড়ে পুরোদস্ত টিউশনিতে মনোনিবেশ করব, কি বলো তোমরা? খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, পরোটা উল্টে দিয়ে বলে ওঠে সোমালি। তুমি নিজেই তো বলো নিরলস চর্চাই ভালো শিক্ষক হওয়ার চাবিকাঠি। 10টা 5টার চিন্তা না থাকলে তুমি আরো ভালো করে বিষয়ের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে, গড়ে তুলতে পারবে শতরূপা দেবলীনাদের মতো আরো এক ঝাঁক উজ্জ্বল ছাত্রছাত্রী। সমর্থনের জন্য মেয়ের মুখের দিকে তাকায় সে। ঠিক তখনই হাতে ধরা বাটন ফোনটা সুরেলা শব্দে বেজে ওঠে। অচেনা নম্বর আজকাল আর অবাক করে না তাকে, স্বাভাবিকভাবেই ফোন ধরে সে। কিন্তু তারপর চোখ দুটো জলে ভরে ওঠে তার, কথা বলতে পারে না কিছুক্ষণ। ও প্রান্ত থেকে তখন দেবশঙ্কর স্যার বলছেন, তুই পেরেছিস, তুই পেরেছিস রে শতদ্রু। আমার দেওয়া শিক্ষা ব্যর্থ হয়েছে ভেবে অনেক রাত ঘুমোতে পারিনি। পরশু টিভিতে তোর ইন্টারভিউ দেখার পর থেকে কি যে নিশ্চিন্তের ঘুম ঘুমিয়েছি, তোকে কি বলবো। আমার শিক্ষা ব্যর্থ হয়নি। এ যে একজন শিক্ষকের কাছে কতখানি শান্তির, আজ নিশ্চয়ই তুই বুঝতে পারছিস। তুই একদম ঠিক বলেছিস রে, শিক্ষকের প্রথম এবং প্রধান কাজ ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে শিক্ষার আলো জগতের সব দিকে ছড়িয়ে দেওয়া। আমি খুব খুশি হয়েছি রে, খুব খুশি। স্যার, এতদিন লজ্জায় ভয়ে আপনার কাছে যেতে পারিনি। যদি অনুমতি করেন তাহলে একদিন আপনার কাছ থেকে, বয়স বাড়ছে তো একবার বড় দেখতে ইচ্ছে হয়। ফোনে রেখে কাঁদতে থাকে শতদ্রু। হাজার চেষ্টাতেও চোখের জল বাগ মানে না তার। বাবা, তুমি কাঁদছো কেন, কেন কাঁদছো? তোমার জন্যই তো আজ আমি সফল, এলাকার সবাই আমায় চেনে। তুমি না থাকলে আমি যে কিছুই পারতাম না। তুই শুধু একাই সফল নস রে মা, তোকে শিক্ষা দিতে পেরে আমিও যে আজ একজন সফল শিক্ষক। মেয়েকে বুকে জড়িয়ে ধরে সে। জানিস কে আজ ফোন করেছিল? দেবশঙ্কর স্যার, যার শিক্ষা সেদিন আমাকে বিজ্ঞানকে ভালোবাসতে শিখিয়েছিল। আজও আমি তার দেখানো পথেই চলছি। তুই শুধু আমার সম্মানই ফিরিয়ে দিসনি, ফিরিয়ে দিয়েছিস আমার অতীত, আমার কৈশোরের মেঠো দিনগুলোর স্বাদ। ফিরিয়ে দিয়েছিস আমার হারিয়ে যাওয়া স্যারকে। স্যারের গলার স্বরে কৈশোরের সেই আমির স্নেহ স্পর্শ পেয়েছি। আজ আমি পূর্ণ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।